আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ে ৯৭ পৃষ্ঠার কবিতা পড়ি ৩। চলো আমরা দেখে নেই। শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের মধ্যে একজন। তিনি ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন। এগুলোর মধ্যে আছে এলেন্টি বেলেন্টি, ধান বাংলা কুরুদেব, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনুর শাঁখো ইত্যাদি। নিচের বাঁচতে দাও কবিতাটি কবির রংধনুর শাঁখো নামক কবিতা বই থেকে নেওয়া হয়েছে। তাহলে বাঁচতে দাও কবিতাটি কি বই থেকে নেওয়া হয়েছে? রংধনুর শাঁখো নামক বই থেকে নেওয়া হয়েছে। শামসুর রহমান ১৯২৯ খ্রিস্টাব্দে ২৩ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তাহলে শামসুর রহমানের পিতার বাড়ি হচ্ছে নরসিংদী পাড়াতলী গ্রামে এবং পিতার নাম হচ্ছে মোখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমিনা বেগম। তিনি মৃত্যুবরণ করেন ২০২৬ সালের ১৭ই আগস্ট। এবার আমরা পরেরটুকু দেখে নিই। কবিতাটি নীরবে পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সবরে আবৃত্তি করো। বাঁচতে দাও শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। রঙিন কাটার ঘুড়ির পিছনে বালক ছোটে ছুটতে দাও। এই তো দেখো মানে দেখা হচ্ছে এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, মানে ফুল বাগানে হচ্ছে গোলাপ ফুটতে দিতে বলছে কবি। তারপর হচ্ছে রঙিন কাটা অর্থ হচ্ছে কাটাঘুড়ি, অর্থ হচ্ছে যেগুলি হচ্ছে সুতা ছেড়ে যায় সেইগুলিকে কাটাঘুড়ি বলে। তার পিছনে বালক একটা সুতা ছেঁড়া কাটাঘুড়ির পিছনে বালক ছুটছে, তাই হচ্ছে কবি বলছে ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে, পাখা হচ্ছে ডানা, তা ডানা মেলছে, তাই হচ্ছে কবি বলছে মেলতে দাও। জোনাক পোকার আলো খেলছে রোজি, খেলতে দাও। জোনাক হচ্ছে জোনাকি পোকার আলো, দেখবা জোনাকি পোকার পিছনে যে আলোটা জ্বলে, তো ওইটা আলো নিয়ে খেলা করছে রোজি হচ্ছে প্রতিদিন ওই আলো নিয়ে খেলা করছে, তা কবি বলছে খেলতে দাও। মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মধ্যদিনে মানে নরম ছায়া বলতে যে ছায়াটা হচ্ছে না রোদ না হচ্ছে বৃষ্টি, মানে মাঝামাঝি যে ছায়াটা, তাকে হচ্ছে বোঝানো হয়েছে নরম ছায়ায় ডাকছে ঘুঘু। ঘুঘু এক ধরনের পাখি, তো সে ডাকছে, তা কবি বলছে ডাকতে দাও। বালির ওপরে কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। বালির ওপরে শিশুরা অনেক কিছু আঁকতেছে, তাই কবি বলছে আঁকতে দাও। কাজলা বিলে পানকৌড়ি নাইছে শুকে, নাইতে দাও। নাইছে অর্থ এইখানে নাইতে অর্থ হচ্ছে গোসল করা। কাজল বিলে মানে যে বিলের পানি হচ্ছে কালো রঙের হয়, মানে কালো রঙের মতন দেখায়, তাকে কাজল বিল বলে। পানকৌড়ি হচ্ছে এক ধরনের কালো হাঁসের মতো দেখতে এক ধরনের পাখি, যেগুলো মাছ শিকার করে নদীতে, তো সে গোসল করছে নদীতে, তাই কবি বলছে তারে গোসল করতে দাও। নাইতে অর্থ হচ্ছে গোসল করা। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নাও তো নৌকা। গহীন গাং মানে বিশাল, গহীন অর্থ বিশাল, গাং অর্থ হচ্ছে নদী। বিশাল নদীতে সুজন মাঝি মানে দরদি মাঝি, সুজন অর্থ হচ্ছে দরদি মাঝি, বাইছে নাও মানে নৌকা বাঁধছে, তাই কবি বলছে বাইতে দাও, মানে বাইতে দাও। এবার আমরা পরের পৃষ্ঠাটা দেখে নিই। নরম রোদে শ্যামা পাখি নাচছে নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। নরম রোদে মানে সে রোদটা যে রোদে আমরা দাঁড়ায় থাকতে পারি, মানে শক্ত না কোনো, এমন রোদে হচ্ছে শ্যামা এক ধরনের পাখি নাচ জুড়েছে, কবি বলছে নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি আর সবাইকে বাঁচতে দাও, মানে যে যার মতো করে চলতে দিতে বলছে কবি। কাজল বিল যে বিলের পানি কালো দেখায়, কাটা ঘুড়ি যে ঘুড়ি সুতা ছিঁড়ে গেছে। গহীন গাং মানে বিশাল নদী
জোনাক অত জোনাকি, নাইতে অত গোসল করতে, পানকৌড়ি অত কালো রঙের মাছ শিকারী পাখি, শ্যামা অত পাখির না, সুজন মাঝি অত দরদি মাঝি। কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে দলে ভাগ হও। বাঁচতে দাও কবিতাটি কী বলা হয়েছে তা দলে দলে আলোচনা করো, বোঝার চেষ্টা করো। কোন দলে কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলের আলোচনা করার আগে কাগজে প্রশ্নগুলি লিখে রাখো। চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। কবি শামসুর রহমান ছোটদের জন্য কি লিখেছেন? কবি শামসুর রহমান ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন। এলন্টি বেলাংটিং বইটি শামসুর রহমান কাদের জন্য লিখেছেন? এলন্টি বেলাংটিং শামসুর রহমান ছোটদের জন্য লিখেছেন। ধান ভাঙলে কুড়ো দেব কবিতার বইটি কে লিখেছেন? শামসুর রহমান। গোলাপ ফুটে খুকির হাতে কি ধরনের বই? গোলাপ ফুটে খুকির হাতে একটি কবিতা বই। বাঁচতে দাও কবিতাটি কার লেখা? বাঁচতে দাও কবিতাটি শামসুর রহমানের লেখা। বাঁচতে দাও কবিতাটি কবির কোন ধরনের কবিতা থেকে নেওয়া হয়েছে? বাঁচতে দাও কবিতাটি কবির রংধনু শ্যাকো কবিতা নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবির ফুলবাগানে গোলাপকে কি করতে বলেছেন? ফুটতে দিতে বলেছেন। কবি কিসের পিছনে বালকের ছুটতে দিতে বলেছেন? কাটা ঘুড়ির পিছনে হচ্ছে বালকের ছুটতে দিতে বলেছেন। সোনালি চিল কোথায় পাখা মেলেছে? সোনালি চিল নীল আকাশে পাখা মেলেছে। জোনাক পোকা রোজই কিসের খেলা খেলছে? আলোর খেলা খেলছে। মধ্যদিনে নরম ছায়ায় কি ডাকছে? ঘুঘু ডাকছে। কবি কাকে আঁকতে দিতে বলেছেন? কবি শিশুকে আঁকতে দিতে বলেছেন। পানকৌড়ি কোথায় সুখ নাইছে? পানকৌড়ি কাজল বিলার সুখে নাইছে। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? সুজন মাঝি গহীন গাঙে নৌকা ও নাও বাইছে। শ্যামা পাখি কোন রোদে নাচ জুড়েছে? শ্যামা পাখি হচ্ছে নরম রোদে নাচ জুড়েছে। তারপর হচ্ছে শিশু পাখি, ফুলের কুড়ি, সবাইকে কবি কি দিতে বলেছেন? বাঁচতে দিতে বলেছেন। এবার আমরা 99 পেজটি দেখে নিই। বুঝে লিখি বাঁচতে দাও কবিতাটি কি বুঝতে পারলে তার নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতির পরিবেশের প্রাণী জগৎ সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশু বিকাশের সাথে সাথে চারপাশে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। প্রকৃতি এবং পরিবেশের মানুষের মাঝে বেঁচে থাকার প্রধান আশ্রয়, কিন্তু মানুষই এই সুন্দর পৃথিবী ধ্বংস ডেকে আনছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশু স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্রকৃতির প্রতি বিরূপ আচরণের ফলে পরিবেশ বিপর্যয় নেমে এসেছে। খাল বিল ভরাট হয়ে যাচ্ছে, ফলে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে। মাঝিরা নদীতে নৌকা পাল লাগাচ্ছে না। পানকৌড়ি তার বিচরণের জন্য স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না। মানুষ দিন দিন শহরমুখী হচ্ছে, ময়লা আবর্জনা দিন দিন পরিপূর্ণ হচ্ছে নদী নালা খাল বিলে। প্রকৃতি আজ হুমকির মুখে। মানুষ প্রকৃতির সন্তান, কিন্তু এই মানুষ আবার প্রকৃতিকে নির্মমভাবে নষ্ট করছে। এবার আমরা পরের অংশটি পড়ে নিই। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বাঁচতে দাও কবিতাটি তোমার সাথে জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্কে খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। প্রকৃতি, পরিবেশ এবং প্রাণী জগতের সুষ্ঠু স্বাভাবিক বিকাশের নিশ্চিত বাঁচতে দাও কবিতার মূল সুর। একটি মানব শিশু তার চারপাশে পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সুজলা সুফলা শস্য শ্যামল প্রকৃতির সৌন্দর্যে লীলাভাবে আমাদের দেশ। প্রকৃতির আনন্দিত সুন্দরের মাঝে আমাদের বেড়ে ওঠা। ফুলবাগানে মৌমাছির আনাগোনা, সুতোয় কাটা ঘুড়ির পিছনে দুরন্ত বিকেলে ছুটে বেড়ানো,
বাংলার গাঢ় নীল আকাশের বিশাল ভয় ডানা মেলে দাপিয়ে বেড়াচ্ছে চিল। সন্ধ্যায় জোনাকি মিটিমিটি আলো, ক্লান্ত দুপুরের ঘুঘুর ডাক, মাঝি গান, খাল বিল, পুকুরের পানকৌড়ি ভেসে বেড়ানো, এসব আমাদের প্রকৃতির অংশ। এমন নির্মল পরিবেশ আজ হুমকির মুখে। আমরা সভ্যতা নামে আমাদের পরিবেশ প্রকৃতির বাসস্থানকে ধ্বংস করে চালাচ্ছি। এখানে আমরা সভ্যতার নামে আমাদের প্রকৃতির বাসস্থানকে ধ্বংস করে চলেছি। প্রকৃতিকে আমরা প্রকৃতির মতো রাখতে পারছি না। এর অভাবে আমাদের ওপরেই পড়ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, ভারী ধাতু ও সীসা নিঃশ্বাসের সাথে আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। আমরা আমাদের শিশুদেরকে গৃহবন্দী করে ফেলছি। তাদের বেড়ে ওঠার সময় আমরা তাদেরকে যন্ত্র বানিয়ে ফেলছি। আমরা পরের পেজটি দেখে নিই। এবার আমরা 100 পেজের নিচের অংশটি দেখে নিই। তালে তালে পড়ি। বাঁচতে দাও কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে পড়ো। যেখানে যেখানে তালি পড়ছে সেখানে সেখানে বাঁকা তালি দেওয়া হয়েছে। পড়ার সময় এটা খেয়াল রেখো। এই দেখো, এই যে এই প্রথমে হচ্ছে তালি, এই জন্য প্রথমে একটা বাঁকা দাগ। এই তো দেখো, এটা একটা বাঁকা দাগ। ফুল বাগানে বাঁকা দাগ, এই বাঁকা দাগের ওই জায়গায় হচ্ছে তালি পড়বে। এটা তোমরা নিজেরা দেখে নিও, আমি আর বললাম না। চলো আমরা পরের পেজে দেখে নিই। আমরা পরের পেজটি দেখে নিই। কবিতার বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে 3টি কবিতা পড়েছ। এই কবিতাগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচে প্রশ্নগুলোর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? হ্যাঁ আছে। যদি আছে এই জন্য হচ্ছে হ্যাঁ এই জায়গায় টিক দেওয়া, নেই বলে না ওই জায়গায় ক্রস দেওয়া। তোমরা বইটা এই ছকটি পূরণ করে নিও এইভাবে। 2 হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? হ্যাঁ যায়, এই জন্য টিক, আবার এখানে ক্রস। 3 লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? হ্যাঁ, টিক দাও। তারপর হচ্ছে 4 লাইনগুলো কি সুরে করে পড়া যায়? যায়। এটা কি গদ্যের ভাষায় লেখা? হ্যাঁ, এটা গদ্যের ভাষায় লেখা। এটি কি গদ্যের ভাষায় লেখা? প্রথমটা হচ্ছে পদ্যের ভাষায় লেখা, ওটাও ঠিক হবে। গদ্যের ভাষায় লেখাটাও ঠিক হবে, আবার নাও হবে। মানে এটা গদ্যের ভাষায়ও লেখা যায়, আবার নাও যায়। এই জন্য দুইটাই ঠিক দাও। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, কোনো কাহিনী নেই। হ্যাঁ এর জায়গায় ক্রস হবে, আর নার ওই জায়গায় ঠিক হবে। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, এর মধ্যে কোনো চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? না, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, এজন্য নাই ঠিক হবে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? না। তারপর আছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না। এটি কবিতা অভিনয় করা যায়? না। এটা কি অভিনয় করা যায়? না হবে। এবার আমরা পরের অংশটি পড়ে নিই। কবিতা কি? মনের ভাব সুন্দর ভাষায় এবং ছোট ছোট বাক্য যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। তাহলে কবিতা কাকে বলে? যখন মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। কবিতার সাধারণ পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে। কবিতার সাধারণ পরপর 2 লাইনের শেষে কি থাকে? মিল শব্দ থাকে। কবিতার তালে তালে পড়া যায়। কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা। গদ্যের ভাষার চেয়ে আলাদা। অনেক সময় শব্দের চেহারাতেই কিছু পরিবর্তন হয়ে থাকে। যারা কবিতা লেখেন তাদেরকে কবি বলা হয়। কবিতা লিখি। কোনো বিষয়ে নিয়ে কবিতা লেখা যায়।
মনের কোনো একটা ভাব বা আবেগ কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। আর এই ভাব বা আবেগ সুখের হতে পারে, দুঃখের হতে পারে, বিস্ময়ের হতে পারে, এমনকি কোনো কিছুর প্রতি ভালোবাসাও হতে পারে। যেমন কোনো ঘটনা যদি তোমাকে আনন্দ দেয়, কোনো কিছু হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয়, কিছু দেখে যদি তুমি অবাক হও বা বিস্মিত হও, কিংবা যে কেউ কিছু জন্য যদি তোমার ভালোবাসার অনুভব করে, তবে সেগুলোর মধ্য থেকে কোনো একটা বিষয় নিয়ে কবিতা লিখতে পারো। চলো আমরা এরকম একটা কবিতা দেখাই। তার আগে 102 পেজের ছকের উপরটুকু পড়ে নেই। নিচের কিছু ফাঁকা জায়গায় রাখা হয়েছে। এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে একটি কবিতা লেখো। কবিতাটি হতে পারে 4, 8 বা 12 লাইনের। কবিতার লেখার সময় কবিতার বৈশিষ্ট্য খেয়াল রেখো। কবিতার একটি নাম দাও। চলো আমরা এবার কবিতাটি দেখে নেই। বর্ষা। বর্ষা আমার প্রিয় ঋতু, কারণ আছে নানা। কদম ফুল যে আসল কারণ, নয় কারোর অজানা। মানে বর্ষা তোমার প্রিয় ঋতু, তার নানা কারণ আছে। বর্ষা এক একজন এক এক কারণে পছন্দ করে। তার কারণ আছে, একটা কারণ আছে কদম ফুলের জন্য অনেকেই পছন্দ করে, তার নয়তো কারোর জানা। অজানা মানে কেউ এটা হচ্ছে জানে না, এমন কোনো লোক নেই যে কদম ফুলের জন্য বর্ষাকাল তার পছন্দ। মাছ ধরতে ছিলাম পটু, ছুটির দিনের নিত্য। ছুটির দিনে প্রতিদিনই হচ্ছে সবাই বর্ষাকালে মাছ ধরে। যেদিন সফল হতাম বেশি, শীত হতো চিত্ত। নৌকা নিয়ে যেতাম বিলে, বাতাস এবং বৃষ্টি শাপলা তুলে নৌকা বোঝায়। এবার আমরা ছকের পরের অংশ পড়ি। যাচাই করি। তোমার লেখা কবিতা নিচের বৈশিষ্ট্য আছে কিনা যাচাই করে দেখো। পরপর 2 লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, তালে তালে পড়া যায় কিনা, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিনা, এর ভাষা গদ্যের ভাষা চেয়ে আলাদা কিনা, শব্দের চেহারায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, একজন লেখকের কবিতার অন্যকে পড়তে দাও। একজনের লেখা কবিতা অন্যজনকে পড়তে দাও। প্রত্যেক কবিতা নিয়ে পরস্পরের মতামত বিনিময় করো। কবিতা লেখার সময় 5টি বৈশিষ্ট্য খেয়াল করতে হবে, আর একজনের লেখা আর একজনের পড়তে দিতে হবে। যদি কোনো ভুল থাকে পরস্পরের মতামত বিনিময় করবা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।